যে হচ্ছে আমরা হচ্ছে গতকালকে মুদ্রা ধাতু পর্যন্ত পড়ছিলাম এন্ড আজকে হচ্ছে আমরা হ্যালোজেন থেকে শুরু করব। তো হ্যালোজেন মানে হচ্ছে তোমার হচ্ছে লবণ উৎপাদনকারী, মানে হ্যালোজেন এর মানে হচ্ছে তোমার লবণ উৎপাদনকারী, যার হচ্ছে মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। মানে তোমার হচ্ছে ধরো আহ, আমরা এখন হ্যালোজেন গ্রুপ বলবো বা হ্যালোজেন মৌল বলবো। তো হ্যালোজেন গ্রুপ কাদেরকে বলা হয়? এই যে হ্যালোজেন, হ্যালোজেন মানে হচ্ছে তোমার লবণ উৎপাদনকারী, লবণ উৎপাদনকারী, লবণ উৎপাদনকারী। আর এই হ্যালোজেন গুলোর হচ্ছে মূল উৎস হচ্ছে হলো সামুদ্রিক লবণ। মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। তো সামুদ্রিক লবণে কি যে শুধুমাত্র NaCl থাকে এটা না, সামুদ্রিক লবণে কিন্তু অনেক রকমের হচ্ছে লবণ থাকে, এবং লবণ বলতে যে শুধুমাত্র NaCl কে বোঝানো হয় ব্যাপারটা এরকম না। আসলে আমরা হচ্ছে NaCl লবণ খাই, এই জন্য NaCl একটু বেশি তোমার হচ্ছে কি বলবো, মানে বেশি হচ্ছে সমৃদ্ধ বা বেশি হচ্ছে আমরা চিনি। বাট NaCl ব্যতীত যে অন্য কোনো লবণ নাই ব্যাপারটা এরকম না, NaCl ব্যতীত অন্যান্য লবণ আছে। তো এখন দেখো হ্যালোজেন গ্রুপ যাদেরকে বলা হয় তারা হচ্ছে গ্রুপ 17 এর যে 6টা মৌল আছে তারাই হচ্ছে মূলত হ্যালোজেন গ্রুপ। কারণটা হচ্ছে তুমি প্রত্যেকটা লবণ খোঁজো বা হচ্ছে সামুদ্রিক লবণে হচ্ছে তুমি চেষ্টা করো, দেখবা যে হচ্ছে ওইখানে তোমার আহ সবগুলোতে অধাতু হিসাবে হচ্ছে এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো এক্সিস্ট করে। তো এখন দেখো যে হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গ্রুপ 17-এর যে অধাতব মৌলগুলো আছে। তো গ্রুপ এখানে হচ্ছে তোমার 17-এ, গ্রুপ 17-এর 6টি মৌল হলো হ্যালোজেন হ্যালোজেন মৌল। ও এদের গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়, হ্যালোজেন গ্রুপ বলা হয়। যেমন ধরো যে হচ্ছে আমি ধরো NaF, এটা হলে যেমন লবণ, NaCl এটাও তেমন লবণ, NaI এটাও লবণ। তো দেখো ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন এগুলো কিন্তু তোমার হচ্ছে গ্রুপ 17-এ আছে। এখন গ্রুপ 17-এর যে তোমার হচ্ছে তোমার হচ্ছে মৌলগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি হচ্ছে ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে। অর্থাৎ গ্রুপ 17 হচ্ছে ধাতু প্লাস হচ্ছে গ্রুপ 17, ধাতু প্লাস হচ্ছে গ্রুপ 17 কে মিলে হচ্ছে তোমার লবণ উৎপন্ন করে। আমরা কি জানি গ্রুপ 17 মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ, ঠিক না? তো এখন এই গ্রুপ 17 কে তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপ বলা হয়, হ্যালোজেন গ্রুপ। এখন এরা যখন হচ্ছে ধাতুর সাথে যুক্ত থাকে তখন এদেরকে হ্যালাইড আকারে বলা হয়। আচ্ছা, এদেরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে বুঝাচ্ছে দেখো এন এর পরে কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন যে কোনো একটা হ্যালোজেন গ্রুপ বসতে পারছে। তো আমি এটাকে সামগ্রিকভাবে NaX লিখতে পারবো। এটার মানে হচ্ছে এই সোডিয়ামের সাথে হ্যালোজেন গ্রুপের যে কোনো কেউ এখানে বসতে পারবে। তো এই এক্স বলতে আসলে এই হ্যালোজেনটাকে বোঝানো হচ্ছে যে হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মৌলই এখানে বসতে পারবে। তো এটা হচ্ছে তোমার হ্যালোজেন মৌল। এখন খেয়াল করো, আমরা যখন কোন একটা জিনিস লিখি, যখন ধাতু প্লাস অধাতু যুক্ত থাকে বা গ্রুপ 17 হ্যালোজেন যুক্ত থাকে তখন ওটার নাম হয়ে যায় হ্যালাইড। ধরো যে ধাতুর সাথে হ্যালোজেন যুক্ত থাকলে তার নাম হয়
হ্যালাইড। তার মানে এইটার নাম আমি লিখতে পারি সোডিয়াম হ্যালাইড। সোডিয়াম হ্যালাইড। আমি যদি কখনো বলি যে সোডিয়াম হ্যালাইড, তার মানে ওই হ্যালাইডের হ্যালোজেনের স্থানে যে কোনো মৌল বসতে পারবে এবং ওখানে যে কোনো কেউ বসে তোমার হচ্ছে একটা লবণ উৎপন্ন করতে পারবে। সো এই হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপের ব্যাপার স্যাপার। এটা কি বুঝতে পারছো হ্যালোজেন গ্রুপটা? জি ভাইয়া বুঝছি। ওকে, দেন আসো যে হ্যালোজেন গ্রুপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেদের ভিতর বন্ধন গঠন করতে পারে এবং মুক্ত অণু হিসেবে থাকতে পারে। সো এই গ্রুপ 17 মৌলরা গ্রুপ 17 মৌলরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু গঠন করতে সক্ষম। এরা পরিবেশে X2 আকারে থাকতে পারে। যেমন ধরো ক্লোরিন গ্যাস হিসেবে থাকতে পারে, ব্রোমিন তরল হিসেবে থাকতে পারে, আয়োডিন কণি হিসেবে থাকতে পারে। এরা কিন্তু তোমার হচ্ছে পরিবেশে মুক্ত অবস্থায় বিরাজ করতে পারে। সুতরাং এই হ্যালোজেন গ্রুপের এরা সম্পূর্ণ কিন্তু তোমার হচ্ছে মুক্তভাবে দ্বিমৌল অণু হিসেবে পরিবেশে বিরাজ করতে পারে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কারা? এখানে তো আসলে আর অতিরিক্ত বেশি কথা বলতে নেই, তবুও যেটুকু বলার ওইটুকু বলি যে ধরো নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস বলতে এরা সহজে রিয়েকশন করে না, তার মানে যে জীবনে কখনো রিয়েকশন করে না ব্যাপারটা এরকম না। ওরা রিয়েকশন করে বাট সহজে করে না, খুব ফ্রিকুয়েন্টলি, যেমন সোডিয়াম ক্লোরিন, তারপর তোমার অ্যালুমিনিয়াম। নিষ্ক্রিয় গ্যাস রিঅ্যাকশন করে? হ্যাঁ করে, দেখবা পরবর্তীতে করে নিষ্ক্রিয় গ্যাসও রিয়াকশন করে। তাহলে আমাদের এরকম ভুল কেন শেখানো হয় যে রিঅ্যাকশন মানে কি ইনার গ্যাস জীবনেও রিঅ্যাকশন করে না? কই বলছে ইনারদের জীবনও রিয়াকশন করে না? বলছে যৌগ গঠন এই যে করতে আমাদের স্কুলে শেখায়। এমনি বলছে, পরবর্তীতে আবার শিখবা যে ওরাও রিয়াকশন করে। বুঝছো? রিয়াকশন করে। আচ্ছা বুঝছি। আচ্ছা দেখো, এখন নিষ্ক্রিয় গ্যাসগুলো সহজে রিয়াকশন করতে চায় না, এরা মোটামুটি নিষ্ক্রিয় থাকে। আর রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা তেমন একটা রিয়াকশন করতে চায় না। তো নিষ্ক্রিয় গ্যাস আগে দেখে যে নিষ্ক্রিয় গ্যাস ফার্স্টেই হচ্ছে গ্যাস লেখা, তার মানে এরা সবাই হচ্ছে গ্যাস, অর্থাৎ সম্পূর্ণ গ্রুপের সবাই গ্যাস। সম্পূর্ণ গ্রুপে সবাই গ্যাসীয়। কিন্তু দেখো এখানে এটা কিন্তু ক্লোরিন গ্যাস, ব্রোমিন তোমার হচ্ছে তরল, আয়োডিন কিন্তু আবার কঠিন। সম্পূর্ণ গ্রুপ কিন্তু তোমার হচ্ছে গ্যাস, তরল বা কঠিন না। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সম্পূর্ণ গ্রুপটাই কিন্তু গ্যাসীয়। সো এদের তোমার হচ্ছে কি আর বলবো, এদের হচ্ছে সহজে রিয়াকশন করতে চায় না, কিন্তু একদমই যে রিয়াকশন করে না ব্যাপারটা এরকম না। এরা সহজে
নিষ্ক্রিয় মানে হচ্ছে এরা সহজে রাসায়নিক বিক্রিয়া ও বন্ধন গঠন করতে চায় না। আচ্ছা, এখন কি আসবো, এরা হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে রাসায়নিক বন্ধন ও হচ্ছে বিক্রিয়া নিষ্ক্রিয় থাকে, এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ব্যাপারটা এটা না যে এরা কোনো দিনই নিষ্ক্রিয় মানে তোমার হচ্ছে যৌগ গঠন করবে না, ব্যাপারটা এরকম না। তোমার হচ্ছে আহ এরা হচ্ছে মানে খুবই হচ্ছে অপটিমাম টেম্পারেচার, মানে হাই টেম্পারেচার হাই প্রেসার এরকম তাপমাত্রায় এরা হয়তো রিয়াকশন ঘটায়, কিন্তু নর্মালি এরা এত সহজে রিয়াকশন ঘটায় না। একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। সো নর্মাল কন্ডিশনে এরা সহজে রিয়াকশন করতে চায় না, বাট অ্যাবনর্মাল তুমি যদি ক্যাটালিস্ট তারপর এনভায়রনমেন্ট ওইভাবে যদি সেট আপ করো, ক্যাটালিস্ট মানে প্রভাবক বলে, সো প্রভাবক এবং এনভায়রনমেন্ট যদি তুমি সেট করো, তাহলে কিন্তু তোমার হচ্ছে রিয়াকশন ঘটবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও, কিন্তু সাধারণত ঘটে না, মানে সাধারণ অবস্থায় ঘটে না, এই জন্য এটা আসলে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত লাভ করছে। এখন নিষ্ক্রিয় গ্যাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে মৌলগুলো সবচেয়ে বাহিরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এটা না যে সব সময় হচ্ছে সর্বশেষ কক্ষপথ পরিপূর্ণ থাকে, প্রয়োজনীয় ইলেকট্রন, আবারও বলতেছি প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। একটা জিনিস খেয়াল করো যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বাইরের শক্তি স্তরে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এদের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কিন্তু 1s2 তোমার সরি ns2 তোমার হচ্ছে অষ্টক, মানে 8টা ইলেকট্রন দ্বারা মোটামুটি পূর্ণ থাকে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে, শুধু এক্সেপশনাল। হিলিয়াম এর ক্ষেত্রে তোমার হচ্ছে শুধু 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ওকে, সো নিষ্ক্রিয় গ্যাসের হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য যে এরা হচ্ছে তোমার পূর্ণ ইলেকট্রন দ্বারা তোমার হচ্ছে হইলো যেটুকু দরকার ওই যে পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে প্রয়োজনীয়, সুতরাং এরা এই জন্যই সুতরাং এরা হচ্ছে সুতরাং এরা সাধারণ অবস্থায় ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন বিনিময় থেকে বিরত থাকে। থেকে বিরত থাকে। আচ্ছা, এখন খেয়াল করো যে তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো মোটামুটি হচ্ছে ভাগাভাগি বা ইলেকট্রন বন্ধন গঠন বিক্রিয়া এগুলো থেকে বিরত থাকে, আর এরা সাধারণ অবস্থায় সবাই হচ্ছে গ্যাস, এই জন্য গ্রুপ 18 এর সবগুলা মৌলকে হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। গ্রুপ 18 এর সবাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এরপরে আসো, এটা উঠানো হয়েছে সবার।
সবার ভাইয়া উল্টানো হয়েছে। 30 সেকেন্ড ওয়েট করেন, লাস্ট লাইন হলুদ লাইনটা লিখে দিন। ওকে ওকে। দাঁড়ান একটু। ওকে ভাইয়া ডান। ওকে, এক মিনিট দাঁড়াও তো। হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে। এখন আসো যে আমরা এখন গ্রুপ, আচ্ছা আমরা একটু তোমার হচ্ছে এটা বইয়ে নাই, তারপর একটু পড়াই, যেটা হচ্ছে চালকোজেন গ্রুপ। চালকোজেন গ্রুপ, আচ্ছা চালকোজেন গ্রুপের নাম আসছে হচ্ছে যে সকল গ্রুপের মৌল হচ্ছে সবচেয়ে বেশি জীব ও হচ্ছে ইন্ডাস্ট্রি, বায়োলজিক্যাল এবং ইন্ডাস্ট্রি প্রসেসে কাজ, মানে হচ্ছে এরা হেল্প করে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে চালকোজেন গ্রুপ। মানে এরা হচ্ছে সবচেয়ে বেশি, এই গ্রুপের মৌলগুলো, এই গ্রুপের মৌলগুলো সবচেয়ে বেশি জৈব ও ইন্ডাস্ট্রি, বাংলা কি? কলকারখানায়। ইন্ডাস্ট্রির বাংলা হচ্ছে, আচ্ছা জৈব ও ইন্ডাস্ট্রি। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সবচেয়ে বেশি ভূমিকা তো লিখছি, সবচেয়ে বেশি এবং ভূমিকা রাখে। আর এই গ্রুপটা হচ্ছে গ্রুপ নাম্বার 16, এটা এমসিকিউ থাকতে পারে যে চালকোজেন গ্রুপ হচ্ছে কত নাম্বার গ্রুপকে বলা হয়। সো হচ্ছে এই চালকোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ 16, বুঝতে পারছো? আচ্ছা গ্রুপ 16 কারা আছে দেখো তো, অক্সিজেন, তারপরে তোমার হচ্ছে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেন আমাদের জীবের জন্য সবচেয়ে বেশি দরকারি। সালফার, এটা তো মনে করো যে বলা হয়ে থাকে যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট কেমন হয়েছে সেটার উপর ডিপেন্ডস করে হচ্ছে কত পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছে। তো সালফিউরিক অ্যাসিড সালফার থেকে আসে। সো এই যে গ্রুপের যে সকল আদার্স মৌলগুলো আছে এগুলো তোমার হচ্ছে জৈব ও ইন্ডাস্ট্রিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য গ্রুপ 16 এর মৌলদেরকে তোমার হচ্ছে চ্যালকোজেন গ্রুপ বলা হয়। কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এরপরে আসুন অবস্থান্তর মৌল। আচ্ছা অবস্থান্তর মৌল, এদেরকে দ্বারা মানে ভুলে গেছি, এদেরকে ইংলিশে যেন কি বলে, দাঁড়াও মাথায় আসতেছে, ইয়েতে আসতেছে। হ্যাঁ মনে পড়ছে, ট্রানজিশনাল মেটাল। ট্রানজিশন মেটাল এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল। এখান থেকে প্রশ্ন আসে, ইভেন 3 মার্ক বা 4 মার্কেরও কোশ্চেন আসে। তো এটা একটু ভালো করে বোঝো যে অবস্থান্তর মৌল।
ট্রানজিশনাল মেটাল। ফার্স্টেই দেখো আমি ট্রানজিশনাল মেটাল লিখছি। মেটাল মানে কি? ধাতু। তার মানে এটাকে আমরা আবার আরেক ভাষায় লিখতে পারি যে অবস্থান্তর ধাতু। এখন তার মানে এই ট্রানজিশন মেটাল হওয়ার ক্ষমতা রাখে শুধুমাত্র এই অবস্থান্তর ধাতুরাই, মানে অর্থাৎ ধাতুরা। এখন ধাতুদের সাথে এটার কানেকশনটা কি? ধাতুদের সাথে কানেকশনটা হচ্ছে যারা হচ্ছে ট্রানজিশনাল মেটাল বা অবস্থান্তর মৌল, এরা একই সাথে অনেকগুলা যোজনী প্রদর্শন করতে পারে, অর্থাৎ একই সাথে অনেকগুলো যোজনী প্রকাশ করতে পারে। যেমন তোমরা লোহার জন্য দেখছো 2-3 অর্থাৎ দুইটা যোজনী, আবার কপারের জন্য দেখছো 1 ও 2 অর্থাৎ দুইটা যোজনী। ও যোজনী একই সাথে যখন একাধিকটা প্রকাশ করতে পারে এবং তারা যদি ধাতু হয়, তাহলে তারা হচ্ছে তোমার অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল মেটাল বা অবস্থান্তর ধাতু। এরা একই সাথে অনেকগুলো যোজনী প্রদর্শন করতে পারে। যেমন তোমার হচ্ছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, ইটিসি। এখন দেখো এই তোমার হচ্ছে ট্রানজিশন মেটালের আরেকটা কি আছে, এটা নিয়ে তোমার হচ্ছে বইয়ে খুব ভালো করে বিস্তারিত আলোচনা করা হয়নি, কিন্তু এটা নিয়ে গ নাম্বার অনেক ভালো একটা কোশ্চেন হবে, সেই পর্যন্ত তোমাদের তোলা হয়েছে। জি ভাইয়া হয়েছে। আমাদের গতকালকে ক্লাস করছো? ফিজিক্স করছি, কেমিস্ট্রি এটা করা হয়নি। দেখো ট্রানজিশনাল মেটালদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই রঙিন হয়। যেমন কপারের রং কিন্তু তোমার নীল কালার হয়। সো ট্রানজিশনাল মেটাল বা হচ্ছে অবস্থান্তর ধাতুগুলো রঙিন হয়। আচ্ছা, রঙিন হলে খুব ভালো কথা। তারপরে হচ্ছে তোমার এরা হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এরা বিভিন্ন বিক্রিয়া প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এখন প্রভাবক বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কোন একটা বিক্রিয়ায় প্রভাবক বলতে বোঝায় ও বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আবার বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটতে খুব বেশি সাহায্য করে। তো এটা পরবর্তীতে তোমরা যখন হচ্ছে যৌগ পড়বা, তারপর হচ্ছে তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়বা, সেখানে দেখবা যে হচ্ছে বিভিন্ন রকম রিয়াকশন ঘটতেছে এবং উপরে কোন একটা মৌলের নাম দেওয়া হয়েছে। তো সেইটা তোমার হচ্ছে মৌলটাকে তোমার ইয়ে করে। আচ্ছা ধরো একটা রিয়াকশন দেখাই, তাহলে তুমি বুঝবা যে ধরো এটা হচ্ছে বেনজিন প্লাস হচ্ছে তোমার এখানে আছে RCl, এখানে দিলাম হচ্ছে AlCl3, তাহলে এখানে আর চলে আসলো, এখানে তোমার হ্যাঁ HCl চলে আসলো। তো খেয়াল করো আমি কিন্তু এখানে একটা কিন্তু ইয়ে দিচ্ছি, মানে জিনিস লিখছি তীর চিহ্নের উপর, এ কিন্তু কোথাও পার্টিসিপেট করেনি, কিন্তু মাঝখানে তোমার হচ্ছে দেখো অ্যালং তোমার একটা দিছি। আবার তুমি খেয়াল করো যে এরকম একটা রিঅ্যাকশন দেখবা যে CH ট্রিপ তোমার হচ্ছে ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। সো এটা যদি আমি H2 এর ভিতর দিয়ে নিকেল প্রভাবকের উপস্থিতিতে চালনা করি, তাহলে এটা CH3 তে পরিণত হয়। তো এখানে দেখো নিকেল,
এখানে AlCl3 আছে। সো এগুলো কিন্তু একটাও তোমার রিয়াকশনে কোথাও উৎপাদক বা হচ্ছে তোমার প্রোডাক্ট হিসেবে আসে নাই। এরা জাস্ট রিয়াকশনটাকে দ্রুত ঘটাইতে সাহায্য করছে বা রিয়াকশনটাকে অতি দ্রুত ঘটাইতে সাহায্য করে। অর্থাৎ প্রভাবক হচ্ছে তারাই যারা রিয়াকশনের তোমার হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করে। অনেক প্রভাবক আছে যেগুলোকে ঋণাত্মক প্রভাবক বলে, যেগুলো স্পিডটা কমায় দেয়। সো প্রভাবক হচ্ছে তারাই যারা রিয়াকশনে সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু রিয়াকশন ঘটাইতে দ্রুত অথবা আস্তে ঘটাতে সহায়তা করে, তারাই হচ্ছে প্রভাবক। অর্থাৎ হচ্ছে প্রভাবক হচ্ছে তারাই, এটা সম্পর্কে পরবর্তীতে জানবা যে প্রভাবক হচ্ছে তারা যারা যারা সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়া সম্মুখ দিকে, মানে এই যে সম্মুখ মানে এই দিকে, অর্থাৎ বিক্রিয়া সম্মুখ দিকে বলতে দেখো বিক্রিয়াটা এখান থেকে এই দিকে যাচ্ছে, তো এটা কি সম্মুখ দিক, মানে অর্থাৎ উৎপাদ থেকে তোমার হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে তোমার যে যাত্রা এটাকে বলে সম্মুখ দিকে, অর্থাৎ সামনের দিকে আগাচ্ছে। তো সম্মুখ দিকে, কিন্তু বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর ত্বরান্বিত অথবা ধীর গতি করে তাদের প্রভাবক বলে। সো প্রভাবক সম্পর্কে তোমরা এটুকুই জেনে রাখো যে প্রভাবক কখনোই বিক্রিয়ার উৎপাদক অথবা তোমার হচ্ছে প্রোডাক্ট হিসেবে কাজ করে না। ধরো তুমি এই রিয়েকশনে 2 মোল যদি AlCl3 দাও, পুরো রিয়েকশন কমপ্লিট হইলে এখানে 2 মোল AlCl3 থাকবে। এই AlCl3 এর কোনো লস বা উৎপাদন হবে না। আবার নিকেলও ধরো তুমি যদি 3 মোল দাও বিক্রিয়ার শুরুতে, বিক্রিয়ার শেষে 3 মোলই নিকেল থাকবে, অর্থাৎ নিকেলের কোনো ক্ষয় হবে না এখানে। ও জাস্ট বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, ও বিক্রিয়াতে হয় স্লো করবে না হলে ফাস্ট করবে, এই উদ্দেশ্যে ও শুধুমাত্র বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, এছাড়া আর কোনো কিছু না। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। এখানে তো ওই প্রভাবক AlCl3 না? হ্যাঁ, উপরেরটায় প্রভাবক AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আচ্ছা, এটা কোনো কাজ করে না তো না? করে, কিন্তু তোমার হচ্ছে সরাসরি বিক্রিয়াতে কোনো প্রকার হচ্ছে মানে তোমার হচ্ছে উৎপাদকে বা হচ্ছে গঠনে কোনো প্রকার হচ্ছে ও ও উপস্থিত থাকে না সরাসরি। আচ্ছা, অর্থাৎ তুমি কি এখানে দেখতেছো এখানে কোথাও AlCl3 উৎপন্ন হয়েছে, বা এখানে কোনো Al এর কোনো কিছু দেখতে পাচ্ছ? Al অ্যালুমিনিয়ামের কোনো কিছুই নেই। এখানে একটা এরকম বেনজিন ছিল, এখানে একটা বেনজিন আছে, এখানে একটা আর ছিল, এই আরটা এখানে গেছে, এখানে একটা Cl ছিল, এই Clটা এখানে আসছে। কারণ এই বেনজিনে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা বের হয়ে এখানে এসে এই সেল উৎপন্ন করছে। অর্থাৎ সবকিছু এই দুটার ভিতরেই ঘটছে, এ শুধু বসে বসে থাকছে। বুঝছো? কিভাবে বুঝছি? আচ্ছা, এই জিনিসটা দেখতে আসলে এইরকম। এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে সংক্ষেপে এইটা লেখা হয়। বুঝছো? সো এখানে যে একটা ক্লোরিন, এই ক্লোরিনটা যখন এখানে যুক্ত হয়েছে তখন একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। সরি, এখানে যে আরটা যুক্ত হয়েছে, এই আরটা যখন এখানে যুক্ত হয়েছে তখন একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, ওই হাইড্রোজেনটা এখানে আসছে। বুঝছো? জি ভাই, এটুকু বুঝছি, কিন্তু চিত্রটা কিছু বুঝিনি। কোনটা? যে চিত্রটা আঁকাইলা ওটা কিছু বুঝিনি, কিভাবে আঁকাইছে। এটা না বুঝলেও লাগবে না, অসুবিধা নেই, এটা এমনি দেখাইলাম।
এটা বেনজিন বলে, এটাকে বলে বেনজিন। এটা হচ্ছে একটা কার্বনের 4টা হাত। So, এখানে একটা কার্বন আছে 1 2 3 4, এখানে একটা কার্বন আছে 1 2 3 4, এখানে একটা কার্বন আছে 1 2 3 4, প্রত্যেকটা কার্বনে 4টা হাত ফুলফিল করছে। এটা হচ্ছে তোমার প্রভাবক, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে অবস্থান্তর মৌল দেখা। তো অবস্থান্তর মৌল হইতে হইলে অবশ্যই তোমার এখানে একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা হচ্ছে এটা ডি মৌল হইতে হবে। দেখো অবস্থান্তর মৌল কারা? অবস্থান্তর মৌল হচ্ছে তোমার অবশ্যই এদের ডি ব্লকের মৌল হইতে হবে। ফার্স্ট কথা হচ্ছে অবশ্যই এদের ডি ব্লকের মৌল হইতে হবে। এখন ডি ব্লক কারা, এটা নিয়ে তো বলছিলাম যে সর্বশেষ ইলেকট্রন যদি ডি সাব অরবিটে প্রবেশ করে তাহলে সেটা ডি ব্লকের মৌল, এবং তারা অবস্থান করতেছে 3 থেকে 12 নাম্বার যে পর্যায় সারণীতে 3 থেকে 12 নাম্বার যে গ্রুপ, তাদের ভিতরে দেখো যে ডি অরবিটাল পুরোটাই কিন্তু ডি অরবিটাল। সুতরাং 3 থেকে 12 নাম্বার গ্রুপের মধ্যে এদেরকে থাকতে হবে, বুঝতে পারছো? সো 3 থেকে 12 নাম্বার গ্রুপে এদেরকে থাকতে হবে। তিন থেকে 12 নং গ্রুপে। গ্রুপে এদের অবস্থান। এখন কথা হচ্ছে 3 থেকে 12 নম্বর গ্রুপের সবাইকে অবস্থান্তর মৌল? উত্তর হচ্ছে না, সবাই অবস্থান্তর মৌল না। এটা ডিপেন্ডস করে হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের উপর। সো সবাই অবস্থান্তর মৌল নয়। এদের মধ্যে কিছু কিছু অবস্থান্তর মৌল নয় এমনও আছে। অবস্থান্তর মৌল নয় এমনও আছে, যা নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের উপর কি নির্দেশ করে? দেখো অবস্থান্তর মৌলের ক্ষেত্রে, আচ্ছা আমি আগে প্রথমে ডি ব্লকের তোমার হচ্ছে অবস্থান ডি ব্লকের তুমি একটু চিন্তা করো যে ডি ব্লকের তুমি যখন হচ্ছে কোন একটা হচ্ছে মৌলকে নিচ্ছ, আমি একটু আবার মনে করাই দেই যে ধরো আমি হচ্ছে ফেরাস 26 নিচ্ছি, তার আগে আমি আর্গন 18 চিন্তা করি। আর্গন 18 এটার 1s2 2s2 2p6 3s2, তারপর হচ্ছে 3p6। সো খেয়াল করে দেখো এই যে 6 আর 4 10 18, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এখন আমি যদি ফেরাসের ইলেকট্রন বিন্যাস কল্পনা করি 26, তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আসে হচ্ছে তোমার 4s2, তারপর আসে হচ্ছে 3d4। খেয়াল করো যে 2 এর 2 এখানে 10
10, ও আচ্ছা 6 হবে, 6। এবার খেয়াল করো যে সর্বশেষ কক্ষপথ কিন্তু ডি অরবিটে থাকছে, তার মানে এটা হচ্ছে ডি ব্লকের মৌল। তার আগে আরেকটা জিনিস দেখো, এখান থেকে এই পর্যন্ত, না এখান থেকে তোমার এই পর্যন্ত টোটালটাই কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস। দেখো আর্গনের সাথে এটা কিন্তু কোনো চেঞ্জ নাই। সুতরাং আমি চাইলে এটাকে এইভাবে আর্গন লিখে তারপরে 4s2 4s2 3d6 আকারে লিখতে পারি বলো তো? এটা কি এই জিনিসটা সবাই বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা, তার মানে এখন যারা হচ্ছে ডি ব্লকের মৌল তাদেরকে আমি কিন্তু একটা কমন আকারে লিখতে পারি। সেই কমন আকারটা কি? তোমার হচ্ছে কমন আকারটা হচ্ছে আমি এখান থেকে লিখতে পারি যে ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস, তারপরে হচ্ছে তোমার হচ্ছে NS 0 থেকে 2, তারপর হচ্ছে N-1 D 0 থেকে 10। এটার মানে বোঝাচ্ছে প্রথমে আমার ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস আসবে, তারপরে NS এর মান 0 থেকে 2 পর্যন্ত থাকবে, তো 0 থেকে 2 পর্যন্ত থাকবে, আর হচ্ছে তোমার N-1 D এর মান তোমার 0 থেকে 10 পর্যন্ত থাকবে। তো এটা হচ্ছে ডি ব্লকের মৌল। আচ্ছা, এটা আরেকটু যদি আমি মডিফাই করি তাহলে এটা 0 না লিখে 1, কারণ 1 থাকবে। ওকে, এবার খেয়াল করো, এটা কিন্তু আমি লিখতে পারি যে ধরো N- এটা মানে বোঝাচ্ছে যে ইনার্ট গ্যাসের তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা সবার আগে থাকবে, তারপরে N মানে হচ্ছে একটা শক্তি স্তর থাকবে, ওই শক্তি স্তরের এস এর ইলেকট্রনের মান 1 থেকে 2 পর্যন্ত থাকবে, অথবা 1 অথবা 2। এরপরে N-1, অর্থাৎ এটা যখন এখানে 4 হয়েছে, দেখো N এর মান 4, তার মানে এখানে অবশ্যই N-1 ইকুয়াল টু হবে 4 - 1 ইকুয়াল টু 3। এই 3 এখানে আসছে। এখন এই 3 তে যে ডিতে থাকবে, এই ডি এর ইলেকট্রনের মান 1 থেকে 10 পর্যন্ত এক্সট্রা করবে। এইটুকু সবাই বুঝছো? জি ভাই বুঝছি। রাইসা বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাহলে এখানে দেখো প্রথমে ইনার্ট গ্যাস আসলো, তারপরে এই ইলেকট্রন বিন্যাসটা এখানে এক্সট্রা করবে। এখন কথাটা হচ্ছে আমার অবস্থান্তর মৌল কখন হবে? যখন হচ্ছে এইটুকু জায়গার মধ্যে এই যে এই দুটি উপশক্তি স্তরের ভিতর, দুটি উপশক্তি স্তরের মধ্যে যে কোনোটি অপূর্ণ থাকলে সেটি অবস্থান্তর মৌল হবে। আচ্ছা, আর যদি সবগুলোই পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু সেটা অবস্থান্তর মৌল হবে না। যদি সম্পূর্ণ পরিপূর্ণ থাকলে তা অবস্থান্তর মৌল হবে না। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় থাকবে, তোমাদের বইয়ে কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয়নি, বারবার বলতেছি। আচ্ছা, এখন তাহলে আমি যদি কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, কারা কারা হচ্ছে অবস্থান্তর আর কারা কারা অবস্থান্তর না, তাহলে আমরা বুঝে যাব। ঠিক আছে, তো খেয়াল করো যে ধরো আমি সবার আগে আয়রনটা যেহেতু দেখছি, ওটা আগে আমি একবার খেয়াল করি যে আয়রন Fe হচ্ছে 26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
3d6 দেখি 26টা হয়েছে কিনা 10 20 26 ঠিক আছে। দেখো তো আয়রনের তোমার হচ্ছে NS2 ঠিক আছে পরিপূর্ণ, NS এর মান পরিপূর্ণ। এখন 3D তে 1 থেকে 10 এর মধ্যে থাকবে এবং পরিপূর্ণ মানে শুধুমাত্র যদি 10 হয় তাহলে এটা হবে না। এখন 6 10 এর চেয়ে কম নাকি 10 এর সমান, যেহেতু 10 এর চেয়ে কম তার মানে এটা কিন্তু পরিপূর্ণ না, অর্থাৎ যে কোনো একটা উপশক্তি স্তরের ভিতরে অর্থাৎ এই দুটার মধ্যে যেহেতু NS আর N-1D, তার মানে আমাকে এই দুটার মধ্যে তাকাইতে হবে যে দুইটার ভিতর যে কোনো একটা হইলেও অপূর্ণ আছে কিনা। দেখো এখানে কিন্তু ডি অপূর্ণ, তার মানে এখানে তোমার হচ্ছে 3D অপূর্ণ, তার মানে এটা অবস্থান্তর মৌল এবং এটা অনেকগুলো যোজনী শো করবে, এটা তাহলে অবস্থান্তর মৌল। আচ্ছা বুঝতে পারলো? বুঝছি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ইয়া, তোমার- এটা যদি হ্যাঁ, বলো। ক্রিপ্টন মানে ক্রিপ্টনের ইয়াতে আসতো তাও কি একই রুলস হিসেবে বুঝতো না? নিশ্চয় হ্যাঁ মূল অবশ্যই। ক্রিপ্টন থাকতো। ক্রিপ্টনের ক্ষেত্রে কেন আসবে? ক্রিপ্টন তো ডি না, ডি মৌলের না। ক্রিপ্টন কি তোমার ক্রিপ্টন কি তোমার হচ্ছে এর এই যে ডি ব্লকের মৌল? ক্রিপ্টন হচ্ছে পি ব্লকের মৌল। এখানে কি লেখা আছে? অবশ্যই ডি ব্লকের মৌল হতে হবে এবং 3 থেকে 12 নং গ্রুপে এদের অবস্থান। এবং তুমি কি ক্রিপ্টন কি 3 থেকে 12 এর মধ্যে আছে না 18 নম্বর গ্রুপে আছে? মানে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে লিখতে হয় না যদি আহ, মানে বেশি থাকে আর কি। আর যেমন এখানে আর্গনকে আমরা নিষ্ক্রিয় ও গ্যাস আচ্ছা, এখানে হিসেবে। তুমি আর্গন হিসেবে লিখতেছো, এটা হ্যাঁ বলতেছো? হ্যাঁ। হ্যাঁ, তুমি তুমি যদি ধরো যদি ফ্রাসের পরিবর্তে তুমি যদি অন্য কোনো নিচের গ্রুপের বা ধরো হচ্ছে নিচের পর্যায়ের মৌল বসে তখন তুমি ক্রিপ্টন লিখতা। আচ্ছা, তখন মানে বেশি হইলে আর কি ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না লিখলেও হবে কারণ এইটা এইটা ম্যাটার করে না, এই জন্য এটা ইনার গ্যাসের মধ্যে ঢুকাই দিচ্ছে। ম্যাটার করে হচ্ছে এইটুকু, তুমি যদি পুরো ইলেকট্রন বিন্যাস করেও দেখাও তাও তোমার এইটুকুই হচ্ছে লাস্টের দুইটা জিনিসটাই হচ্ছে মেইন, বুঝতে পারছো? সবসময় কি লাস্টের দুইটা মানে? হ্যাঁ খেয়াল করো এখানে তো কি লাস্টের দুইটাই ভ্যালিড না, NS আর হচ্ছে N-1D, এই দুটাকে আমাকে তাকাইতে হবে। এখানে NS আর N-1D এই দুটাকে তো আমি এই জন্য টার্গেট করছি, সব সময় লাস্টের দুইটাকে টার্গেট করতে হবে, এই জন্যই তো এখানে এই দুটাকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হয়েছে। বাকি আচ্ছা। এখানে কি হচ্ছে না হচ্ছে এটা না দেখলেও হবে। জি ভাই বুঝছি। আচ্ছা, আর কার কোনো ডাউট আছে? আচ্ছা তাহলে এখন দেখো কপারের ক্ষেত্রে। যদি আমি কপারের ক্ষেত্রে খেয়াল করি, কপার হচ্ছে 29, সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এবার তুমি খেয়াল করো এখানে আমাকে আবারও লক্ষ্য করতে হবে কোন দুইটা জায়গায়, সেটা হচ্ছে তোমার লাস্টের দুইটা সেকশন, যেটা হচ্ছে 4 আর 3, আর বাকি এইটুকু সেকশন তো তোমার ইনার গ্যাসের মধ্যে চলে গেছে, এইটুকু সেকশন পুরোটাই হচ্ছে ইনার গ্যাস, ইনার গ্যাস আর্গন। সো এটাকে আমার তাকানোর দরকার নেই, আমার দেখতে হবে N-1D আর হচ্ছে NS। এই দুটো ক্ষেত্রে যখন আমি খেয়াল করতেছি তখন আমি ডি পরিপূর্ণ পাইছি কিন্তু 4s কে আমি অপূর্ণ অবস্থায় পাইছি। এখানে হচ্ছে 4s অপূর্ণ, তার মানে এটা একটা অবস্থান্তর মৌল। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা ভাই 30 নাম্বারটা যদি হইতো মানে জিঙ্ক। ওটাই বলতেছি, জিঙ্ক আমি দেখাবো প্যান। এই পর্যন্ত বুঝছো? আর জি ভাই বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা এরপরে আসা হচ্ছে জিঙ্ক। ভাই এখানে অপূর্ণ লেখছিল নাকি 4s? কি? এটা তো পূর্ণ না, কোনটা পূর্ণ? লাস্টের যেটা লেখছো আর কি। এই অপূর্ণই তো, 4s কি অপূর্ণ না? 4s এর 2 থাকার কথা সর্বোচ্চ। দেখা যাচ্ছে না, স্ক্রিন বন্ধ হয়ে গেছে। তুমি নিজে করো, নিজে যদি ছয় তাও তো বুঝবা যে 4s কি এখানে পূর্ণ। না পূর্ণ না, বুঝছি।
হ্যাঁ, ফোরেসে তো তোমার অপূর্ণ আছে, ফোরেসে সর্বোচ্চ 2টা থাকতে পারে, এখানে আছে হচ্ছে একটা, সুতরাং এটা তো অপূর্ণ। জি ভাই বুঝছি। বুঝছো? জি ভাই বুঝছি। বুঝছো? কোনো ডাউট আছে? না না। আচ্ছা, এরপরে আমি খেয়াল করো যে তুমি এখানে, এরপর আমরা আসলাম জিঙ্কের কাছে। জিঙ্ক হচ্ছে 30। এবার দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। তো এই দুটো, এই লাস্ট পর্যন্ত এইটুকু তো আমার হচ্ছে তোমার আর্গন বা নিষ্ক্রিয়। বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনার্ট গ্যাস। আর এইটুকু যদি আমি খেয়াল করি, দেখো যে 4s ও 3d উভয়ই পরিপূর্ণ, উভয়ই পরিপূর্ণ। এই কারণে এখানে কিন্তু তোমার কোনো, এটা কোনো অবস্থান্তর মৌল নয়, এটা নন অবস্থান্তর মৌল বা নন ট্রানজিশনাল মেটাল। এটা এই জন্য কোনো দুইটা হচ্ছে যোজনী দেখায় নাই, শুধু একটা যোজনী দেখায়, সেটা হচ্ছে 2+2 যোজনী দেখায়। সুতরাং এই জন্য এটা হচ্ছে অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। তো তোমাদের পরীক্ষার খাতায় বা পরীক্ষায় এরকম কয়েকটা মৌল দিয়ে বলবে যে কোনটা অবস্থান্তর এবং কোনটা অবস্থান্তর মৌল নয়, বিশ্লেষণ করো। সো তখন কিন্তু এই যে তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখাইতে হবে। বোঝা গেল ব্যাপারটা? জি ভাই বুঝছি। আচ্ছা, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? কি জুবাইর কি বললাম? হ্যালো জুবাইর। এত কিছু তো বলিনি। আচ্ছা, ক্রোমিয়াম। আচ্ছা, তার মানে দেখো আমাদের অবস্থান্তর মৌল কিন্তু ভ্যানাডিয়াম থেকে একবারে কপার পর্যন্ত সবাই, শুধুমাত্র নন অবস্থান্তর মৌল হচ্ছে তোমার এই হচ্ছে জিঙ্ক 30 নাম্বার হওয়ার কারণে ডিউ পরিপূর্ণ হয়েছে, 4s পরিবর্তন হয়ে গেছে। এই জন্য এটা কিন্তু তোমার হচ্ছে অবস্থান্তর মৌল না। একটা কোশ্চেন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে কপার অবস্থান্তর মৌল হইলেও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন, বিশ্লেষণ করো। এটা কিন্তু 3 মার্কের কোশ্চেন আসে, যে এই কোশ্চেনটা থাকেই যে কপার 29 অবস্থান্তর মৌল হলেও জিঙ্ক 30 অবস্থান্তর মৌল নয় কেন। বিশ্লেষণ করো। তখন তোমাকে অবশ্যই এরকম হচ্ছে অনেকগুলা ইলেকট্রন বিন্যাস নিয়ে এসেই তোমাকে বিশ্লেষণ করতে হবে, তাছাড়া আর কোনো ওয়ে নাই। বুঝতে পারছো? বুঝেছো? ভাই এটুকু বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আলিশা, আদিল, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে তোমাদের হচ্ছে কেমিস্ট্রি মোটামুটি শেষ হয়ে যাবে, কিন্তু ফিজিক্সে হচ্ছে তোমার অনেক বেশি একটু ক্লাস লাগে। সুতরাং মাঝে মধ্যে এমনও হইতে পারে যে কেমিস্ট্রির দিনও ফিজিক্স নিচ্ছি, এরকম হইলে কি কোনো অসুবিধা হবে? না ভাই আমার দেখতে হবে না। ও আচ্ছা, হ্যাঁ, নাস্তাদের আবার ওইদিকে প্রবলেম আছে কিনা দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, ফিজিক্স তো শেষ হয়ে যাবে, কেন নাই। ফিজিক্স আসলে ফিজিক্সে থিওরি অ্যান্ড ম্যাথমেটিক্যাল দুটাই এক্সপ্রেশন করতে হয়, তো এই জন্য। আর কেমিস্ট্রিতে জাস্ট থিওরি খুবই সুন্দর মতো আগায়,
কিন্তু কোনো হচ্ছে মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো এত নাই, মানে ফিজিক্স এর মতো না। কেমিস্ট্রিতে তো ম্যাথমেটিক্যাল টার্মস আছে, বাট ফিজিক্স এর মতো না, যে হচ্ছে এক একটা এক এক রকম, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত আর কার কোনো সমস্যা আছে? ভাইয়া ওই চালকোজেন গ্রুপ বই ওটা কোনটা? বইয়ের নাই, আমি বললাম তো চালকোজেন গ্রুপ বইয়ের নাই। এটা শুধুমাত্র এটা আসে পরীক্ষায় এমসিকিউ তে। চালকোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ নাম্বার 16, বইয়ে এটা নিয়ে আলোচনা করা হয় নাই, কিন্তু এমসিকিউ আসে, বুঝছো, এই জন্য দিচ্ছি। বইয়ের যে 16 নাম্বার গ্রুপ পাইছো, অক্সিজেন, তারপরে হচ্ছে সালফার, ওই গ্রুপটা। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এটা বই আলোচনা করা নাই তো। এটা এটা আমি প্রথম শিখছি হচ্ছে পরীক্ষার হলে, টেস্ট পরীক্ষা দিতে বসছি, তোমার হচ্ছে কোশ্চেন আসছে হোয়াট ইজ চালকোজেন গ্রুপ, চালকোজেন গ্রুপের গ্রুপ সংখ্যা কত। সো বাকিগুলো তো আমি জানতাম যে হ্যালোজেন গ্রুপ নিষ্ক্রিয় গ্রুপ, সুতরাং তখন আমি ওইভাবে ট্রিক করে 16 নাম্বার গ্রুপ দিয়েছিলাম। কিন্তু যদি এক কথায় আসে তখন আবার সমস্যা আছে, এই জন্য আর কি তোমাকে জানা, বুঝছো? বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখন আসি যে হচ্ছে পর্যায় সারণীর সুবিধা। তো পর্যায় সারণীতে আমরা এখন পর্যন্ত কি কি সুবিধা পাইছি? পর্যায় সারণীতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যখন কোনো পরমাণু, ধরো হচ্ছে আমরা তো রাদারফোর্ডের কথা চিন্তা করছি, ধর রাদারফোর্ড না ধরি, পর্যায় সারণী প্রথম যে আবিষ্কার করছে, ধরো মেন্ডেলিফও যখন হচ্ছে পর্যায় সারণী বুঝাইছে, তখনই কিন্তু কিছু কিছু মৌল আবিষ্কার হয়নি। তো যে সকল মৌলগুলো আবিষ্কার হয়নি তাদের ধর্ম কেমন হবে ওই গ্রুপটা দেখে কিন্তু আমরা বলতে পারতেছি না। তো কোনো একটা মৌলের আবিষ্কারের পিছনেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে একটা পর্যায় সারণী। আর পর্যায় সারণীর সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে রাসায়নিক পাঠটাকে অনেক সহজ করে। যেগুলো নিয়ে আমরা কালকে হচ্ছে খুবই ডিটেলস আলোচনা করব যে কিভাবে রাসায়নিক পাঠ সহজ করে। কারণটা হচ্ছে গ্রুপের তুমি যদি ইলেকট্রন বিন্যাস জানো, গ্রুপের একটা মৌল যে বিহেভ করবে বাকি 6টা মৌল একই রকম বিহেভ করে মোটামুটি। এই জন্য আর কি রাসায়নিক বিক্রিয়া তোমাকে 6-7টার জায়গায় মাত্র একটা যদি জেনে থাকো তাহলে তুমি বাকি 5টা অটোমেটিকলি তুমি হচ্ছে ক্যারি করতে পারবে। যেমন ধরো সোডিয়াম প্লাস হচ্ছে H2, এটা কালকেই দেখাইছিলাম যে হচ্ছে সোডিয়াম ও H প্লাস হচ্ছে H2 উৎপন্ন করে। তো সোডিয়ামের নিচে কি আছে? লিথিয়াম। তো লিথিয়ামও যদি H2 এর মধ্যে যায়, মানে লিথিয়াম উপরে আছে, সোডিয়ামের উপরে আছে, সো ও LiOH উৎপন্ন করবে প্লাস ওই H2 উৎপন্ন করবে। তারপরে তোমার হচ্ছে পটাশিয়ামও যদি যায় H2O, KOH সাথে H2 উৎপন্ন করবে। বুঝতে পারছো? এই একটা তুমি যদি জানো তাহলে বাকি সবগুলো তুমি এখানে লিখতে পারবে। তো এই যে রাসায়নিক পাঠটা যে সহজ হয় এই জিনিসটা তোমার হচ্ছে পর্যায় সারণীর উপর ডিপেন্ডস করে। এবং একটা জিনিস হচ্ছে সত্য কথা যে পর্যায় সারণী যে যত ভালো বোঝে তার কাছে রাসায়নিক বাকি চ্যাপ্টার গুলো অনেক ইজি লাগবে, এইটি। তো এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া নাই। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের কি আজকে ম্যাথ আছে, ম্যাথ বা হায়ার ম্যাথ? জি ভাই ক্লাস আছে 4:30। কয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।